স্থিতিবিজ্ঞান এবং দৃঢ়বস্তুর ঘূর্ণন থেকে আজকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো এর আগের ভিডিওগুলোতে তোমাদের স্থিতিবিজ্ঞান এবং দৃঢ়বস্তুর ঘূর্ণন মানে সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি এবং রোটেশনাল মোশন অফ রিজিড বডি, এর থেকে আমি বেশ কিছু সম্পূর্ণ থিওরি কভার করে দিয়েছি এবং তারপর কার্যক্ষমতা শক্তিও পড়েছি। তো আজকে আমি ঠিক করলাম দৃঢ়বস্তুর ঘূর্ণন থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধানের একটা ভিডিও তৈরি করি। তো যাই হোক, আমরা প্রথম একটা অঙ্ক লিখে রেখেছি। প্রবলেম বলছে এবি একটি সুষম দণ্ড যার ওজন 10 কেজি ওয়েট, দণ্ডটির দু প্রান্তে ঠেকা দিয়ে অনুভূমিক রাখা হয়েছে। এ থেকে দণ্ডের দৈর্ঘ্যের 2/3 অংশ দূরে 12 কেজি ভরের একটি বস্তু চলন আছে। তাহলে কেমন হলো? এই হলো এবি দণ্ড, এর দু প্রান্তে দুটো সাপোর্ট আছে। তাহলে এই এবি অংশ দণ্ডের যে ওয়েট, এটা কোথায় কাজ করবে? মিডল পয়েন্ট। এটা যদি এল ধরি তাহলে এখানে কাজ করছে হচ্ছে 10g। তাহলে এখান থেকে দূরত্ব l/2, পুরোটা ধরেছে l। এবি সমান ধরে নিচ্ছি, আমি আলাদা করে লিখে দিই। এবি সমান ধরলাম l। এবার কি বলেছে? এ প্রান্ত থেকে তার 2/3 অংশ, তিনটে যদি ভাগ করি, এক ভাগ, 2 ভাগ, 1 2, মোটামুটি হবে 3। তাহলে 2/3 অংশ মানে এ থেকে 2/3 অংশ এরকম জায়গায় একটা 12 কেজি ওয়েট ঝোলানো আছে, মানে 12g। তাহলে আমাদের এ আর বি, তাহলে এইটুকুনি ডিস্টেন্স হচ্ছে l/2, আর এ থেকে এই বিন্দুর ডিস্টেন্স এটা সি, এটা ডি, এটা হচ্ছে 2l/3, টোটালটা l। তাহলে এইভাবে ছবিটা এঁকে নিলাম। তো এবার আমাদের যেটা বার করতে হবে, দুটো যে প্রান্ত সেখানে কত বল কাজ করছে। তো এখানে একটা লম্ব বল কাজ করছে n1 এই প্রান্তে, এখানে লম্ব বল কাজ করছে n2। তাহলে সাম্যাবস্থায় আমরা কি জানি? সামেশন f0, তার মানে n1 প্লাস n2, দুটো বল ব্যালেন্স করছে এটাকে, তার মানে হচ্ছে 120 আর 100, মানে আমি জি এর মানটা পরে বসাচ্ছি, তাহলে হচ্ছে 22 22g, ইকুয়েশন নাম্বার 1। জি এর মানটা শেষে বসাবো। আচ্ছা, এটা হলো সামেশন f0। এবার সামেশন টর্ক 0 এ বিন্দুর সাপেক্ষে আমরা বার করি। যেহেতু এই বিন্দুর সাপেক্ষে লেন্থ গুলো দিয়েছে, মাপটা দেওয়াই আছে। বলের ভ্রামকের সাম্যাবস্থায় তাহলে দেখো এতে কাজ করছে এটা, তাহলে এরা দুজন নিচে আর এ উপরে, তাহলে n2 * l সমান 10g কত দূরে আছে? l/2 প্লাস 12g কত দূরে আছে? 12/3। ওকে, তাহলে এই কোশ্চেনটা আমরা লিখতেই পারি। তাহলে এখান থেকে দেখো আমরা n2 এর মান কিন্তু পেয়ে গেলাম। তাহলে n2 চলে এলো, এটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 5g এখান থেকে, প্লাস এটা হচ্ছে 3 4 12, 4 2 8, তাহলে 13g, মানে 130 নিউটন। জি এর মানটা 10 ধরে নেব। 9.8 ধরলে অন্য একটা উত্তর আসবে, সেটা তোমরা করে নেবে, অসুবিধা নেই। তাহলে n1 টা কত হলো? n1 হবে, এটা আছে 220, 220 মাইনাস 130, মানে 90 নিউটন। তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেছি, n1 আর n2 দুটো উত্তর আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে আমাদের 9g বা 90 নিউটন, বা 13g বা 120 নিউটন। তাহলে এই বলগুলো কাজ করছে দুটো প্রান্তে। ওকে, তাহলে অঙ্কটা আমরা সমাধান করে ফেললাম।
নেক্সট প্রবলেম, পিতা ও পুত্র 80 কেজি ভরের একটি বস্তুকে কাঁধে করে দণ্ডে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। মানে ধর এখানে আছে পিতা পুত্র মানে দুটো সাপোর্ট, এটা বললাম ফাদার, এটা হলো সন। ওকে, এর ওয়েট হচ্ছে 10 কেজি ওয়েট, মানে মিডল পয়েন্ট এটা বলেছে, তাহলে এইটুকুনি হলো 1 মিটার, টোটালটা বলেছে 2 মিটার, তাহলে এখানে কাজ করছে 10 জি। ছোট ক্লিয়ার আসছে? আর কি বলেছে, 80 কেজি ভরের কোন একটা জায়গা ধরে নি, বললাম ধরে এইখানে, এখান থেকে x মিটার দূরে 80 কেজি ভরটা ধরে না 80 জি কাজ করে। এ বি আগেরটার মতনই ছবি আঁকলাম, তাহলে এইদিকে প্রতিক্রিয়া হলো n1, এদিকে প্রতিক্রিয়া হলো n2, n2 এর মানটা বলেছে হচ্ছে 25 জি। তাহলে x এর মান কত হলে n2 এর মান 25 জি হবে? তাহলে আমরা লিখে ফেলি আগেরটার মতন, অর্থাৎ n1 প্লাস n2 ইকুয়ালস টু 80 জি প্লাস 10 জি, টোটাল 90 জি। এটা সামেশন অফ 0 থেকে লিখলাম। আর বলের ভ্রামক সাম্যাবস্থায় a বিন্দুর সাপেক্ষে সামেশনটাও 0। বলের ভ্রামকের সাম্যাবস্থা মানে মোট বলের ভ্রামক 0, তাহলে a বিন্দুর সাপেক্ষে কত হচ্ছে, এই দুটো নিচে এটা উপরে, তাহলে 10g * 1 প্লাস 80g * x, এটুকুনি x ধরেছি, আর এটা হচ্ছে n2 * লেন্থ আমরা আছে 2, পুরো লেন্থটা 2। তাহলে এখান থেকে আমরা n2 এর মান জানি, তাহলে 10g প্লাস 80g x n2 হলো 25g, তাহলে এটা ওদিকে চলে গেলে কত হচ্ছে, x ইকুয়ালস টু আসছে, এটা দিয়ে গেলে হলো 40 মানে আসে হাফ, তাহলে x এর মান হলো হাফ মিটার, মানে 0.5 মিটার, মানে এরকম একটা জায়গায় রাখতে হবে, আমরা জাস্ট আরবিটারি যে কোনো পজিশনে নিতে পারি, তাহলে ওটা তাই নিয়েছি। তাহলে এই বিন্দু থেকে মানে আমার পিতার অবস্থান থেকে 0.5 মিটার দূরে যদি রাখা হয়, তাহলে পুত্রের ওপর 25 কেজি ভার কাজ করবে, বা n2 এর মানটা হবে 25 জি। আমরা এটাও করে ফেললাম। নেক্সট প্রবলেম, একটি আয়তাকার বস্তুর 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে l, 2l আর 3l। বস্তুটি একটি অনুভূমিক তলে আছে, কিভাবে রাখলে বস্তুটির সর্বাপেক্ষা সুস্থিত হবে? তো আমরা 3টে ভাবে রাখতে পারি, দৈর্ঘ্য দিয়েছে এটা। তো প্রথম বললাম ধরো ভূমিটা হলো 3l, এটা 2l, এটা l। তো এটা একটা হতে পারে, এটা 3l 2l l, এইভাবে 1 নম্বর। 2 নম্বর কি হতে পারে, এটা 2l, এটা 3l, এটা l। এটা হলো আমাদের 3l, এটা হলো l, এটা হলো 2l, এটা 2 নম্বর। এই ছবিটা একটু ছোট করা উচিত ছিল, জিনিসটা ঠিক করে দিই। সিরিয়ালটা একটু লেন্থ হলো, যাই হোক বোঝানোর কথা। তাহলে একটা ক্ষেত্রে l উচ্চতা হলো আর 3l হলো, আর 3l এর ক্ষেত্রে 3l 2l l।
তাহলে আমরা তিনটে ভাবে আমরা বস্তুটাকে রাখতে পারি। যাই হোক, বস্তুটা দেখতে তিন রকম হয়েছে, সেটা আমাদের বিষয় না, এটা ভেবে লাভ নেই। তো একটার ক্ষেত্রে উচ্চতা হলো এল, এলটাকে উচ্চতা করলাম, একটার ক্ষেত্রে 2Lটাকে করলাম, একটাকে 3Lটাকে করলাম। তো বস্তুর ভর যদি এম ধরি, এটার ক্ষেত্রে ভর কেন্দ্রটা এখানে আছে সিএম, এর ক্ষেত্রে ভর কেন্দ্র হলো এখানে সিএম, এখানে ভর কেন্দ্র এখানে সিএম। তাহলে এই অবস্থানে তার পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি কত? ভর হলো এম, তাহলে mg ইন্টু ভর কেন্দ্রের উচ্চতা কত? L/2। প্রথম ক্ষেত্রে তাহলে স্থিতিশক্তি হলো mg হলো mgh, এইচটা কত? তার ভর কেন্দ্রের উচ্চতা। পুরোটা যদি L হয় তাহলে এইটুকু হবে L/2। দ্বিতীয় ক্ষেত্রে স্থিতিশক্তি হলো mg, এইটুকুনি তাহলে হবে, এটা 2L হলে এর অর্ধেক, এইটুকুনি হচ্ছে L। আর কেস 3, তৃতীয় ক্ষেত্রে স্থিতিশক্তি mg 3L/2, এইটুকুনি হচ্ছে 3L/2 উচ্চতা। তো দেখো প্রথম ক্ষেত্রে যে স্থিতিশক্তি হলো, তাহলে তিনটের ক্ষেত্রে আমাদের যদি বলে সুস্থিত অবস্থা, সুস্থিত মানে হচ্ছে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি, সুস্থিত মানে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি, মানে স্থিতিশক্তি যেখানে সবচেয়ে কম হবে সেখানে তার সুস্থিত হবে। তাহলে এর মধ্যে সবচেয়ে কম স্থিতিশক্তি দেখতে পাচ্ছি, এটা হলো L/2, এটা L, এটা 3L/2। তাহলে প্রথমটার ক্ষেত্রে স্থিতিশক্তি তার Eb1 লেস দ্যান Eb2 লেস দ্যান Eb3। তাহলে সবচেয়ে ভালো সুস্থিত জায়গা হচ্ছে, স্থিতিশক্তি সবচেয়ে কম হচ্ছে প্রথমটার ক্ষেত্রে, তাহলে এটাই হচ্ছে এক নম্বরটা হলো সুস্থিত, সবচেয়ে সুস্থিত অবস্থা। তারপরে আমাকে কি করতে হবে? 3L আর 2Lটাকে ভূমি করতে হবে, আর Lটাকে উচ্চতা করে রাখলে তার ক্ষেত্রে বস্তুটার পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হবে, অর্থাৎ বস্তুটা সুস্থিত অবস্থায় থাকবে। সমাধান হলো অঙ্কটা। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। পরবর্তী সমস্যা, এল দৈর্ঘ্য ও রো ঘনত্ব বিশিষ্ট একটি সরু তারকে বাঁকিয়ে বৃত্তাকার লুপে রূপান্তরিত করা হলো। x ড্যাশ ছবিটা দেওয়া আছে, অক্ষ সাপেক্ষে এর জড়তা ভ্রামক কত হবে? তো প্রথম দেখি, এই লেন্থটা দিয়েছে L, তাহলে পরিধি L, তাহলে ব্যাসার্ধ যদি R বলি, তাহলে L সমান হচ্ছে 2πr। তাহলে রেডিয়াসটা কত হচ্ছে? L/2π। ব্যাসার্ধ হলো L/2π। ভর কত হবে? দৈর্ঘ্য হচ্ছে L, ঘনত্ব মানে রৈখিক ঘনত্ব, বুঝতেই পারছি, তাহলে হবে ρL। সরু তার যেহেতু, তাহলে ভরটার হবে রৈখিক ঘনত্ব, তাহলে ভর হলো ρL। এবার এখান দিয়ে যদি একটা আমরা ব্যাস কল্পনা করি, যেটা x ড্যাশের সমান্তরাল, তাহলে এটার সাপেক্ষে ভরকেন্দ্রগামী ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক হয় Ig হয় আমরা জানি 1/2 mr²। রিং যদি হয়, রিং এটা, রিং এর জেড অক্ষ সাপেক্ষ হয় mr², ব্যাস সাপেক্ষ হয় 1/2। তাহলে I x ড্যাশ কত হবে? Ig সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে, সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি Ig প্লাস mr², তাহলে 1/2 mr² প্লাস mr², তাহলে 3/2 mr²। mটা বসিয়ে দেবো, rটা বসিয়ে দেবো, 3/2, m হচ্ছে ρL, আর হলো L/2π হোল স্কয়ার।
তাহলে আসছে কত 3/8 পাই স্কয়ার রো এল কিউ, 3/8 পাই স্কয়ার ইন্টু রো এল কিউ। ওকে, তাহলে এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করে একটা আমরা অঙ্ক করে ফেললাম। এটা আমাদের কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ, ভালো প্রবলেম। এটা আইআইটিতে এসেছিল 2000 সালে। খুব সহজ অঙ্ক, কিন্তু একটু বুদ্ধি করে করার। ওকে, নেক্সট প্রবলেম, দুটি চাকতির ভরের অনুপাত 1:2 এবং ব্যাসার্ধের অনুপাত 2:1, এদের ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামকের অনুপাত কত? তো চাকতির শিখেছিলাম ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক হলো হাফ m r স্কয়ার, জেড অক্ষ। এখান দিয়ে যদি কোনো ব্যাসটা আনি, তাহলে ডায়ামিটারের সাপেক্ষে হচ্ছে, তাহলে তার অর্ধেক লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে হচ্ছে 1/4, ব্যাস সাপেক্ষে চাকতির জড়তা ভ্রামক 1/4 m r স্কয়ার। তাহলে আমাদের সেটারই অনুপাত বার করতে বলেছে। অতএব I1/I2, প্রথমটার জড়তা ভ্রামক I1, দ্বিতীয়টার I2 সমান কত হবে 1/4 m1 r1 স্কয়ার বাই 1/4 m2 r2 স্কয়ার। তাহলে 1/4 ক্যান্সেল আউট, ভরের অনুপাত দিয়েছে 1/2, ব্যাসার্ধের অনুপাত 2/1। তাহলে জড়তা ভ্রামকের অনুপাত হলো জড়তা ভ্রামকের অনুপাত চলে এলো 2:1। আমরা অঙ্কটা করলাম, এরপর পরের অঙ্কে যাব। পরের সমস্যা, একটি ফ্লাইহুইলের ভর 2 কেজি এবং চক্রবর্তীর ব্যাসার্ধ 10 সেমি, এর উপর কত টর্ক প্রয়োগ করলে 10 সেকেন্ডে কৌণিক বেগ হবে 150 rpm। তাহলে ওমেগা দিয়ে দিয়েছে 150 rpm। তো rpm এর রেখা অঙ্ক হয় না, তাকে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 150 ইন্টু পাই বাই 30, তাহলে হলো 5 পাই র‍্যাড পার সেকেন্ড। তাহলে এটা হলো ওমেগা। তাহলে 10 সেকেন্ডে টর্ক প্রয়োগ করলে কৌণিক ত্বরণ সৃষ্টি হয়। তাহলে ওমেগা 2 ইকুয়ালস টু ওমেগা 1 প্লাস আলফা টি। প্রাথমিক বেগ 0, কত বেগ অর্জন করবে 5 পাই, আলফা জানি না, টি বলেছে 10। তাহলে আলফা কত হচ্ছে পাই বাই 2 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এবার টাও হচ্ছে আই আলফা, টাও সমান আই ইনটু আলফা। এবার চক্রবর্তীর ব্যাসার্ধের সঙ্গে আই এর সম্পর্ক কি শিখেছি আমরা? আই সমান এম কে স্কয়ার ইনটু আলফা। এম বলেছে কত 2 কেজি, ব্যাসার্ধ দিয়েছে কত 10 সেমি মানে 0.1, আলফা দিয়েছে কত, বেরিয়েছে কত পাই বাই 2, এত নিউটন মিটার। তাহলে 2 কেটে গেল, তাহলে 0.01 ইনটু পাই, এত নিউটন মিটার। এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে আমাদের চলে আসছে 0.01 ইন্টু পাই, এটা আমাদের চলে আসছে 0.0314 নিউটন। তাহলে কত টর্ক প্রয়োগ করতে হবে সেটা আমরা খুব সহজেই নির্ণয় করে ফেলেছি। অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের বোর্ড এক্সামের জন্য, তো অঙ্কগুলো প্রত্যেকে খুব ভালো করে করবে। নেক্সট প্রবলেম, একটি নিরেট গোলক নততল বরাবর গড়িয়ে নামছে, যার ভর হচ্ছে m এবং ব্যাসার্ধ r, আর নততলের উচ্চতা দিয়েছে h। তো বস্তুটা যখন গোলকটা যখন এইখানে এসে পৌঁছাবে, তখন তার বেগ কত হবে, মানে রৈখিক বেগ কত, আর এর গতিশক্তির কত অংশ রৈখিক এবং কত অংশ আবর্ত, খুব ইম্পর্টেন্ট। আমরা জানি এই উচ্চতা থেকে যদি কোনো বস্তু সেখানে নামে,
এখানে তার হচ্ছে বেগ, ভিটা হয় কত √2gh বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। কেটা হলো চক্রবর্তীর ব্যাসার্ধ, আরটা হলো ব্যাসার্ধ, এমনি ব্যাসার্ধ। আর মোট গতিশক্তির সূত্র তোমরা ভিডিওতে পেয়ে যাবে। হাফ mv স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, সেটাকে আমরা লিখতে পারি হাফ mv স্কোয়ার ইন্টু 1 প্লাস, তাহলে মোট গতি শক্তিটা 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, তাহলে আমরা এটা পেলাম, এই সূত্রগুলো জানি। তো নিরেট গোলকের ক্ষেত্রে আই কত হয় 2/5 mr স্কোয়ার মানে mk স্কোয়ার যেটা। তাহলে দেখো এই কে স্কোয়ার বাই আর স্কোয়ার টার্মটা এখান থেকে আমরা লিখতে পারি, অর্থাৎ কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান আসছে 2/5। তাহলে মানগুলো বসিয়ে দিই, অর্থাৎ বেগটা কত হবে √2gh প্লাস 1 বাই 2/5 মানে 10gh বাই 7। তাহলে গোলকটি যখন নততলের পাদদেশে এসে পৌঁছবে তখন তার বেগ হবে v সমান √10gh বাই 7। আর গতিশক্তি, মোট গতিশক্তি কত ই টোটাল এনার্জি তাহলে কত হাফ mv স্কোয়ার ইন্টু 1 প্লাস 2/5, তাহলে হাফ mv স্কোয়ার ইন্টু এটা আসছে আমাদের 7/5, তাহলে হাফ mv স্কোয়ার রৈখিক গতিশক্তি, তাহলে এটাকে যদি E1 বলি, অর্থাৎ রৈখিক গতিশক্তি কত হচ্ছে মোট গতিশক্তির কত অংশ 5/7। তাহলে রৈখিক গতিশক্তিটা টোটাল এনার্জি হলো 5/7, অতএব আবর্ত গতিশক্তিটা কত হওয়া উচিত, মোট হচ্ছে 1, তাহলে টোটালে কত হবে 2/7, বিয়োগ করে দিলে 1 মাইনাস 5/7 মানে 2/7 অংশ। তাহলে রৈখিক গতিশক্তি হলো মোট গতিশক্তির 5/7 অংশ এবং আবর্ত গতিশক্তি হলো 2/7 অংশ। নেক্সট প্রবলেম, আমাদের ছবি দিয়ে দিয়েছে, চারটে ভর m, 3m, 2m আর 4m, বাহুর দৈর্ঘ্য x, তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তো আমরা ধরে নিচ্ছি এটা 0 0 মানে এটা x অ্যাক্সিস, এটা হলো y অ্যাক্সিস। এটা 0 0 তাহলে এটা হবে x, 0, এটা হবে হচ্ছে x, x, এটা হচ্ছে 0, x, চারটে স্থানাঙ্ক। তাহলে x স্থানাঙ্ক কত হবে, ভর কেন্দ্রের xm কত হবে m * 0 plus 3m * 0, sorry 3m * x plus 4m 2m * x plus 4m * 0 by m plus 3m plus 2m plus 4m। তাহলে আমাদের উপরে চলে এলো কত 3 আর 2 5 আর নিচে 10, x/2। তাহলে আমাদের x স্থানাঙ্ক পেয়ে গেলাম x/2 আর y সেম, তাহলে কত হবে m0 3m0 2mx 4mx by m plus 3m plus 2m plus 4। এখানেও চলে এলো 4 আর 2 6, 6 আর 10 মানে 3 এর 5x। তাহলে স্থানাঙ্কটা কত হলো x/2, 3x/5। এটাই আমাদের
তাহলে x স্থানাঙ্ক পেলাম, y স্থানাঙ্ক পেলাম, দিয়ে আমরা স্থানাঙ্কটা লিখে দিলাম। পরের প্রবলেম ছবিতে দিয়েছি আগেরগুলোর মতন, এখানে দুটো ওয়েট ঝোলানো আছে, একটা 16G তথ্য দিয়ে দিয়েছে। এর ওয়েটটা হচ্ছে এবি দণ্ড, যেটা তার এখানে কাজ করছে হচ্ছে 20G। আবার একই প্রশ্ন, এ আর বি তে কত বল কাজ করবে, N1 আর N2 বার করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, N1 plus N2 সমান 16 plus 20 plus 9 G, মানে 45। তাহলে N1 plus N2 হচ্ছে ক্লিয়ার 45G। আর তাহলে সামেশন F0 সামেশন টাও যদি 0 করি এ বিন্দুর সাপেক্ষে কত লিখতে পারি, 16G যেগুলো নিচে তার সঙ্গে ব্যালেন্স হবে N2, 16G হচ্ছে এসি, এসি মানে হচ্ছে L/4 প্লাস এইটুকু হবে L/2, 20G into L/2 প্লাস 9G into 12/3 সমান, এগুলো নিচে কাজ করছে, উপর দিকে কোনটা N2, N2 কত দূর আছে L দূরত্বে, সমান N2 into L। এখান থেকে আমরা N2 টা পেয়ে যাব। তাহলে 16G বাই 4, L টা কেটে গেছে ধরে নিচ্ছি, তাহলে 4G প্লাস এটা হচ্ছে 10G প্লাস 3 2 মানে 6 6G, তাহলে হলো 20G। তাহলে N2 হলো 20G মান 200 নিউটন, G এর মানটা 10 বসালাম। তাহলে N1 কত হবে, 450 থেকে 200 বিয়োগ করলে 250 নিউটন। একই রকম প্রবলেম আরেকটা করিয়ে দিলাম, ভালো করে প্র্যাকটিস করবে প্রবলেমগুলো। পরবর্তী সমস্যা, তোমাদের এই ধরনের সমস্যা করিয়েছি, কিন্তু এখানে অ্যাঙ্গেল দিয়ে দেওয়া আছে। একটা বৃত্তাকার প্লেটের থেকে একটা অংশ কেটে নেওয়া হবে, যার ব্যাসার্ধ হচ্ছে r/4, মানে ব্যাসটা হলো r/2, মানে এইটুকুনি r/2। ওকে, এটা r/2। তো এই ব্যাস বা ব্যাসার্ধটা 45 ডিগ্রি কোণ করে আছে। তাহলে অবশিষ্ট অংশের এই অংশটা কাটা হলো, কেটে নেওয়া অংশ। প্রশ্ন হচ্ছে অবশিষ্ট অংশের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। অবশিষ্ট অংশের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, যার যেখানে কাটা অংশটা 45 ডিগ্রি কোণ করে আছে। ওকে, যাই হোক, তাহলে কাটা অংশের ভর কত হবে, টোটালটার ভর m বাই পাই r স্কয়ার, পুরোটার ক্ষেত্রফল পাই r স্কয়ার সমান কাটা অংশের ভর ধরলাম m1, তার ক্ষেত্রফল কত হবে পাই r স্কয়ার বাই 4, কারণ ব্যাসার্ধ বলেছে সরি r স্কয়ার বাই 16 হবে, কারণ ব্যাসার্ধ তো হচ্ছে r/4, ব্যাস হলো r/2। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কাটা অংশের ভর m1 টা হলো কাটা অংশের ভর m1, সেটা হলো m/16। খুব ভালো। এবার যেটা ঘটনা, এই যে বিন্দুটা, এই স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তো দেখো কি করে করি, জিনিসটা একটু আলাদা করে আঁকছি। এর কেন্দ্রটা এখানে আছে, কেন্দ্রের দূরত্ব হচ্ছে পুরোটা r, তাহলে এইটুকুনি হচ্ছে 3
r/4, এখান থেকে এইটুকুনি কেন্দ্রের দূরত্ব, তাহলে তার এইটা দরকার, এটা দরকার, এটা তো 45 ডিগ্রি, তাহলে এইটুকুনি হচ্ছে y আর এটা x, তাহলে x টা হচ্ছে 3r/4, এটা লম্বতায় আছে, এটা 45 ধরেছি, তাহলে এটা ভূমি, সরি এটা 45 মানে ভূমি, একই হবে 45 ডিগ্রি cos 45, মানে 3/3r/4 √2। কেন্দ্র থেকে এইটুকুনি দূরত্ব পুরোটা হচ্ছে r, এইটুকুনি r/4, তাহলে বাকিটুকুনি হলো 3r/4, তাহলে এটা যদি 45 হয় তাহলে এইটুকুনি হবে হচ্ছে, এটা হলো ভূমি, ভূমি মানে হচ্ছে cos কম্পোনেন্ট 3r/4 cos 45। সিমিলারলি y টা হবে 3r/4 sin 45, 3r/4 √2, কিন্তু x টা হবে পজিটিভে, y টা হবে নেগেটিভে, এটা নেগেটিভ, তাহলে কাটা অংশের, তাহলে m1 এর স্থানাঙ্ক হলো, x স্থানাঙ্ক হলো কত 3r/4 √2, কমা y টা নেগেটিভের দিকে আছে, তাহলে -3r/4, আর পুরোটা স্থানাঙ্ক কত 0, 0, কারণ পুরোটা এটা কেন্দ্র, এটাকে আমরা 0, 0 ধরি, যখন কাটিনি তখন ভর কেন্দ্র ছিল 0, 0 তে, এখন কোথায় ভর কেন্দ্র যাবে কেটে নেওয়ার পর সেটা আমাদের দেখতে হবে। ওকে, তাহলে আমরা দেখি, তাহলে x স্থানাঙ্ক আর y স্থানাঙ্কগুলো বার করি এবার। কাটা অবশিষ্ট অংশের x স্থানাঙ্ক, অতএব অবশিষ্ট অংশের x কত হবে, পুরোটার পর m ইন্টু 0 মাইনাস, কাটছি মানে মাইনাস, বর কত m/16 বেরিয়েছিল, আর x স্থানাঙ্ক কত 3r/4 বাই m মাইনাস m/16। ক্যালকুলেশন নিজেরাই করে নেবে, আমি করে দিচ্ছি না, ক্যালকুলেশনটা করবে নিজেরা। y স্থানাঙ্ক কত হবে m ইন্টু 0 মাইনাস m/16 ইন্টু মাইনাস 3r, কারণ y স্থানাঙ্ক মাইনাসে আছে, x স্থানাঙ্ক প্লাসে আছে, বাই 4 ডিভাইডেড বাই m মাইনাস m। ক্যালকুলেশন করে যেটা উত্তর আসবে সেটাই আমাদের অবশিষ্ট অংশের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ওকে, এটা ভালো প্রবলেম আমরা করলাম, ভালো করে তোমরা দেখবে। এরপর আমরা দেখব ছায়া প্রকাশনী স্থিতিবিজ্ঞানের সেট 3 2 নম্বর অঙ্কটা। বলছে একটি নততলের ওপর W ওজনের একটি বস্তু রাখলে স্থির রাখতে নততল বরাবর উপর দিকে P বল প্রয়োগ করতে হয়। W ওজন নততল বরাবর উপর দিকে, মানে এদিকে P বল প্রয়োগ করতে হয়, এদিকে আছে লম্ব প্রতিক্রিয়া। প্রথম ক্ষেত্রে প্রতিক্রিয়া বলেছে R1। আবার নততলের ভূমির সমান্তরালে, যদি ভূমির সমান্তরালে কিউ বল প্রয়োগ করা হয় তাহলেও স্থির থাকে। নততল বরাবর এটা থিটা, ভূমির সমান্তরালে
এদিকে ডাব্লিউ, তখন প্রতিক্রিয়া হলো R2। ওকে, তো প্রমাণ করতে দিয়েছে 1/p² - 1/q² কি প্রমাণ করতে হবে? 1/p² - 1/q² 1/w²। এটা প্রথম করতে হবে। আর R1 R2 সমান মনে হয় দেখলাম w², এই দুটো প্রমাণ করতে হবে। তো দেখো, আমরা যদি এখানে একটা সমান্তরাল মনে মনে কল্পনা করি, তাহলে এটাও থিটা হচ্ছে, তাহলে পুরো কোণটা হচ্ছে থিটা প্লাস 90, এটা সমকোণ। ওকে, তাহলে এই কোণটা কত হচ্ছে? যদি ভাবি, পুরোটা হচ্ছে, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? এটা 90 ডিগ্রি। 90 90 90 180 প্লাস থিটা, 160 থেকে বিয়োগ করলে 360 থেকে বিয়োগ করলে তাহলে 360 ডিগ্রি মাইনাস এই দুটো মিলে হলো 180 প্লাস থিটা, তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই দিকের কোণটা হলো 180 ডিগ্রি মাইনাস থিটা, ওটা হলো π/2, আর ওটা হলো থিটা প্লাস 90 ডিগ্রি। আচ্ছা, এখানে এই কোণটা 90, এটাও থিটা, তাহলে এটা থিটা প্লাস 90, তাহলে এটা একই রকম ভাবে 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা 2 নম্বর কেস। এটা তাহলে এই হলো কি আমাদের ছবি। এটাকে একটু করে দিই। তাহলে আমরা যদি এখানে ল্যামির উপপাদ্য প্রয়োগ করি, ল্যামির উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? 1 নম্বর থেকে w/sin π/2 সমান p/sin 180 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা প্লাস টু r1/sin 90 প্লাস থিটা। ওকে, তাহলে এটা আমাদের চলে এলো কত? এটা চলে এলো হচ্ছে w, এটা চলে এলো sin থিটা, এটা চলে এলো r1/cos থিটা। প্রথমটা থেকে পেলাম। দ্বিতীয় থেকে কি লিখতে পারি? w/sin 90 প্লাস থিটা সমান p তো না q/sin 180 মাইনাস থিটা ইকুয়ালস টু আমাদের r2/90 সমান r2/sin 90। আমি এখানে পেয়ে গেলাম w/cos থিটা সমান q/sin থিটা সমান হচ্ছে, এই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে সমীকরণগুলো লিখে নিলাম, ছবিটাই মুছে দিচ্ছি, এখানে ক্যালকুলেশনটা করব। তাহলে অতএব 1/p² - 1/q², দেখো p এর মানটা আসছে w, তাহলে w² sin² থিটা w² থিটা, কারণ p সমান হচ্ছে w sin থিটা, তাহলে w² sin² থিটা বাই মাইনাস আমাদের চলে আসছে qটা আসছে w²
sin বাই cos মানে tan স্কয়ার থিটা, তাহলে 1 বাই w স্কয়ার, এটা থাকছে কত 1 বাই sin স্কয়ার মানে cos স্কয়ার থিটা, মাইনাস 1 বাই মানে tan cot স্কয়ার থিটা, তাহলে এটা চলে এলো 1, এটা 1, তাহলে 1 বাই w স্কয়ার, তাহলে এটা 1। ওকে, আবার r1 r2 কত, r1 আসছে w cos থিটা, r2 আসছে r1 ইনটু r2 কত আসছে, r1 এর মান আসছে w cos থিটা আর r2 আসছে w বাই cos থিটা, তাহলে w স্কয়ার। ভালো একটা অঙ্ক ছিল, এটা আমরা করে ফেললাম সমাধান। ওকে, এরপর আমরা 15 নম্বর অঙ্কটা দেখব। এটা হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক হচ্ছে আজকে আমরা। বলছে একটি সমস্থা m1 m2 দুটো ভর দ্বারা গঠিত, m1 m2 দুটো ভর ধরলাম এদের দূরত্ব x, মানে এটা হলো 0 0, এটা হচ্ছে x, 0, তাহলে এদের ভর কেন্দ্রটা কোথায় বার করে ফেলি, তাহলে m1 0, এখানে ধরো ভর কেন্দ্র আছে xcm, 0, cm, তাহলে m2 x by, তাহলে m2, এদের ভর কেন্দ্র আমরা একটা বার করলাম। প্রথম বস্তুকে ভর কেন্দ্রের দিকে d দূরত্ব সরালে, প্রথম বস্তুকে ভর কেন্দ্রের দিকে d ধরলাম, এখানে নিয়ে এলো নতুন ছবি, xm পেয়ে গেছে, এখানটা ছবিটা আগে এখানে m ছিল, তাহলে এখন m টা চলে এসেছে এখানে, মানে ভর কেন্দ্র ছিল কোথায়, এখানে, কত সরে এসেছে d দূরত্ব, তাহলে স্থানাঙ্ক কত xcm, 0, তাহলে এখন d দূরত্ব আগে এটা 0 0, তাহলে এটা d, 0, তাহলে m2 টাকে, তবে দ্বিতীয় বস্তুকে কতটা দূরত্ব সরে নিলে সমস্তার ভর কেন্দ্র একই থাকবে। m2 এখানে ছিল, ধরলাম এদিকে d1 দূরত্ব সরিয়ে আনতে হবে, d1, আগে m2 এখানে ছিল, এখন চলে এসেছে এখানে, তাহলে m2 স্থানাঙ্ক কত x, 0, তাহলে এটা হবে, এটা 0 0ই ছিল, তাহলে আমরা কত লিখতে পারি, x minus d1, cm তো এটাই, তাহলে এখন তাহলে cm কত, তাহলে এখন নতুন cm টা কত, m1d plus m2 into x minus d1 by m1 plus m2। তো প্রশ্ন অনুসারে ভর কেন্দ্রটা অপরিবর্তিত থাকবে, তাহলে শর্তানুসারে xcm আর xcm ড্যাশ দুটো ইকুয়াল, ভর কেন্দ্রের স্থানাঙ্কের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে মুছে দিলাম, তাহলে অতএব m2x নিশ্চয়তা সমান m1d plus m2x minus m2d, এর উপরটা আর এটার উপরটা সমান হবে, কারণ নিচটাতে m1 plus m2 আছে, কেটে যাচ্ছে, আমি তাই দুটো সমান করেছি, তার মানে দেখো আসছে m1d, d1 হবে এখানে সমান m2, d1 টা চলে আসছে, কতটা সরাতে হবে, m1 by m2, তাহলে দ্বিতীয় বস্তুকে সরাতে হবে
m1/m2 ইন্টু d পরিমাণ, তাহলে সংস্থার ভরকেন্দ্রের কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা 13 নম্বর অঙ্কটা দেখব। এটা আমাদের কোশ্চেন নাম্বার 13ই চলছে আজকে নিউমেরিক্যাল প্রবলেম। কি বলেছে, 3 মিটার লম্বা এবং 20 কেজি ভরের একটি মই এক প্রান্তে অমসৃণ দেওয়ালে এক প্রান্ত অমসৃণ দেওয়াল এবং অপর প্রান্ত অমসৃণ ভূমিতে রাখা আছে। দেওয়াল আর ভূমি দুটোই মিউ দিয়েছে 0.5। ময়ের অঙ্কে অনেকের সমস্যা হয়, তো তার জন্য একবার ভালো করে দেখে নেব। এটা এ, এটা বি। কি কি জানি, এখানে একটা ময়ের ওজন কাজ করছে ডাব্লিউ, এখানে একটা ভূমি প্রতিক্রিয়া N1, তাহলে এদিকে কাজ করছে মিউ N1। এটা নামার চেষ্টা করছে, তাহলে উপর দিকে এদিকে প্রতিক্রিয়া N2, এদিকে হচ্ছে মিউ N2। এই হচ্ছে টোটাল ফোর্স। এইটা হলো ভূমির সঙ্গে কোণ থিটা। এটা ও থেকে এর দূরত্ব ধরলাম x, ও থেকে বি এর দূরত্ব ধরলাম y। আচ্ছা, 3 মিটার লম্বা মানে এবি হলো 3 মিটার, 20 কেজি ওজনের মই মানে ডাব্লিউটা 20 কেজি। আচ্ছা, ভূমির সঙ্গে ময়ের কোণ সর্বনিম্ন কত হলে পিছলে যাওয়ার উপক্রম করবে, থিটাটা বার করতে হবে। ভূমির সঙ্গে কোণ থিটা কত হলে, ডাব্লিউ হলো 20 জি নিউটন, এবি সমান দিয়ে দিয়েছে 3 মিটার, থিটা কত ক্যালকুলেট করতে হবে। ভূমির সঙ্গে কত কোণ মানে থিটাটা। তাহলে ফার্স্ট আমরা ইকুয়েশনগুলো করে ফেলি। সামেশন x0, x অক্ষের দিকে কি কি বল কাজ করছে m2, y অক্ষের দিকে কাজ করছে মিউ n1, তাহলে m2 সমান মিউ n1 মানে 0.5, মিউ দিয়েছে 0.5। কোশ্চেন নাম্বার 1। y অক্ষের দিকে কাজ করছে কে n1 প্লাস মিউ n2, এরা দুজন উপর দিকে, আর নিচে কাজ করছে w মানে 20 জি, তাহলে n1 প্লাস 0.5 n2 সমান 20 জি। তাহলে n2 এর মান হলো আবার 0.5 n1, তাহলে n1 প্লাস 0.5 ইন্টু 0.5 n1 সমান 20 জি। এখান থেকে আমরা n1টাকে ক্যালকুলেট করে ফেলি কত আসে, তাহলে n2টাও পেয়ে যাব, যতটা ছোট করা যায় অঙ্কটা। তাহলে 1 প্লাস 0.5 ইন্টু 0.5 যেটা এলো মানে 4-এর 5, 20 ইন্টু 9.8 ভাগ, এটা আসছে 156.8, যদি ভুল না করে থাকি। জি এর মান বসিয়েছি 9.8, 156.8 নিউটন, 156.8। তাহলে n1টা কত হবে, n1 পেলাম, তাহলে n2 কত হবে, এটার অর্ধেক 0.5 দিয়ে গুণ মানে অর্ধেক, মানে 78.4 নিউটন। তাহলে n1 n2 পেয়ে গেলাম ভূমি প্রতিক্রিয়া করে। এবার আমরা মোমেন্ট করি, সামেশন টাও 0। এ বিন্দুর সাপেক্ষে প্রথম বার করি। এ বিন্দুর সাপেক্ষে নিচের দিকে কোন কোন বল কাজ করছে, এ বিন্দুর সাপেক্ষে করছি মানে মিউ n1 বাদ এই n1 বাদ। তাহলে এ বিন্দুর সাপেক্ষে ভাবলে w নিচে, এরা দুজন উপরে, তাহলে w ভ্রামক যেদিকে হবে n2 আর মিউ n2 ভ্রামক উল্টো দিকে হবে। তাহলে w ইনটু x/2, কেন x/2, এটা x ধরেছি, তাহলে এইটুকুনি কত, এর থেকে লম্ব দূরত্ব এটুকুনি x/2, w টার নিচে বাকিগুলো উপরে, তাহলে n2 ইনটু n2 এর সঙ্গে লম্ব দূরত্ব কত এই তলে y প্লাস এটা উপর দিকে মিউ n2 ইনটু মিউ এর সঙ্গে লম্ব হলো এটা, তাহলে এখান থেকে এই a বিন্দুর দূরত্ব হচ্ছে এতটা, হচ্ছে x।
তাহলে এখান থেকে আমরা বার করব থিটার মান, কারণ এখান থেকে পাচ্ছি y বাই x সমান tan থিটা। এটা থেকে আমরা বার করতে পারি, বা x বাই y। তাহলে মানগুলো বসাই। w হলো 20g, আমি এখানে মানগুলো বসাচ্ছি। 20 মানে 10 মানে 10g, এটা হলো 98। মিউ2 কত, মাইনাস এটা এদিকে আসবে, আমরা এক্সট্রা কমন নিচ্ছি মনে মনে। মিউ2 হলো 0.5, মিউ2 তো না মিউ। n2 কত বেরিয়েছে 78.4, তাহলে এটা বেরোলো 58.8x ইকুয়ালস টু n2 কত বেরিয়েছে 78.4। y বাই x আসছে 58.4 ভাগ 58.8 ভাগ 78.4, 3/4। tan থিটা এলো 3/4, থিটা সমান tan ইনভার্স 3/4। ভূমির সঙ্গে মোয়ের কোণ সর্বনিম্ন কত হলে মোমটি পিছলে পড়বে না? আচ্ছা দেখি নি একবার। অমসৃণ দেওয়াল ক্যালকুলেশনটা একবার দেখব। আমাদের এখানে অ্যান্সার আছে 36 ডিগ্রি, 36.86। দেখতে হবে অঙ্কটা, অ্যান্সারটা আদৌ বইতে ঠিক দেওয়া আছে কিনা একবার ক্যালকুলেশনটা দেখে নিই। n2 হচ্ছে মিউ n1, মিউ দিয়েছে 0.5, ভ্যালুগুলো দেখে নিই ঠিক করে। ওকে, wg হচ্ছে 20g, তাহলে n1 প্লাস মিউ n2 সমান হচ্ছে w 20g। তাহলে মিউ n2 বেরিয়েছিল 0.5, তাহলে 0.5 করলাম, তাহলে 1 প্লাস 0.5 স্কোয়ার। ক্যালকুলেশনটা একবার দেখি। 20 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 1 প্লাস 0.5 স্কোয়ার, 156.8 আসছে n1, ঠিকই আছে। তাহলে n2টা কত আসছে, মিউ n2 সমান মিউ n1 মানে 0.5 ইন্টু দিস ইন্টু 0.5, 78.4, ঠিক আছে। w মানে 20g, মিউ ইন্টু x বিয়োগ যাচ্ছে, বিয়োগ করেছিলাম তো দেখে নিই একবার। হ্যাঁ, w মানে 20g মানে হচ্ছে 20g বাই 2 মানে 10g, 10 ইন্টু 9.8 মাইনাস এটা এদিকে যদি আসে মিউ হলো 0.5 ইন্টু n2 বেরিয়েছিল 74.5 বা 4, 58.8, ঠিকই আছে। এত x ইকুয়ালস টু n2y, n2টা কত 78.4, তাহলে y বাই x আসছে 58.8 ভাগ 78.4, 3/4, tan থিটা 3/4। উত্তরটা ভুলই দেওয়া আছে, দেখো cot ইনভার্স 1.33 দিয়েছে। হ্যাঁ, আমাদের এটাই উত্তর হবে, কারেক্ট উত্তর। কারণ cot থিটা যদি বার করি, আমরা এতক্ষণ দেখিনি, cot থিটা কত আসছে 4/3, তাহলে থিটা কিন্তু cot ইনভার্স 1.33 হয়, তাহলে এটাই উত্তর, এটাই তো এসছে। cot ইনভার্স 1.33 করলেও ওই 36 এটা উত্তর কত দিয়েছিল 6 ডিগ্রি, ওই 3টা দেয়নি, 36 ডিগ্রি 86.86 হবে উত্তর, ঠিক আছে। এটাই উত্তর, বইতে উত্তর ভুল আছে। আমরা tan থেকে যদি cot বার করি তাহলেও cot আসছে 4/3। এরপর করব আমরা, তাহলে আগের অঙ্কের ডিগ্রির উত্তরটা ভুল আছে, কিন্তু থিটার অ্যান্সারটা ঠিক আছে। tan থিটা 3/4 হলে cot থিটা 4/3 হয়, তাহলে থিটা হবে tan ইনভার্স cot ইনভার্স 1.33 বা tan ইনভার্স 3/4, দুটোর উত্তরই লেখা যায়। তো আমাদের ডিগ্রির উত্তরটা যেটা এসছে সেটাই আমরা উত্তর করব। ওখানে কিন্তু তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো cot ইনভার্স 1.33 মান কখনোই 6 ডিগ্রি 56 মিনিট আসবে না, ওটা 36 ডিগ্রি 56 মিনিট হবে, ওটা প্রিন্টিংয়ে ভুল আছে। তো যাই হোক, আমরা এবার চলে যাই 9 নম্বর অঙ্কে।
নাতে কোশ্চেন নাম্বার 14 আজকে। নম্বর, একটি চোঙের ব্যাসার্ধ দিয়েছে উচ্চতা এত, চোঙটি একটি অমসৃণ নততলের উপর বসানো আছে। এর ভরকেন্দ্র এখানে। এবার যতক্ষণ না পর্যন্ত একটা জিনিস শিখিয়ে দেবে, যতক্ষণ না পর্যন্ত ভরকেন্দ্র যে ওয়েটটা এই বিন্দুটাকে মানে এই পাদবিন্দুটাকে অতিক্রম করে বাঁ দিকে চলে আসছে, ততক্ষণ এটা উল্টোবে না। সাম্যাবস্থার শর্ত মানে এই পয়েন্টটাকে অতিক্রম করতে হবে। যদি এইদিকে আরো সরে যায় থিটা কোণ, তাহলে এটা এইদিকে শিফট করবে। তো এটা যদি বলে উচ্চতা h ধরি, তাহলে ভরকেন্দ্রের উচ্চতা হচ্ছে h/2 আর এটা হচ্ছে r। তাহলে কি কতক্ষণ স্থির থাকবে? যতক্ষণ ভরকেন্দ্রগামী উল্লম্ব রেখা, তাহলে চোঙটি সাম্যাবস্থায় থাকবে বা স্থির থাকবে, মানে পিছলে যাবে না বা উল্টে যাবে না। ভাষাটা এখানে কি বলেছে? ভাষাটা বলেছে উল্টে যাবে না, উল্টে যাবে না। প্রতি ক্ষেত্রে যে চোঙ হোক, শঙ্কু হোক, যে কোনো এই ধরনের যে অবজেক্টগুলোই আমাদের প্রবলেম দেয়, এটা খেয়াল রাখতে হবে, উল্টে যাবে না যতক্ষণ না পর্যন্ত এটা সেন্টার অফ মাস সিএম গামী উল্লম্ব রেখা, মানে যে রেখা বরাবর ওয়েট কাজ করে, ওজন কাজ করে, উল্লম্ব রেখা চোঙের পাদবিন্দু, সময় পাদবিন্দু বলতে পারি, এ কে। জিনিসটা যদি আরো কাজ করে, জিনিসটা যদি এরকম হতো, তাহলে চিন্তা করো, এটা ভরকেন্দ্র, এটা কিন্তু এখান দিয়ে চলে আসছে। এই পয়েন্ট দিয়ে যেতে গেলে আমাদের ছবিটা একটু ভুল হলো, এখানে যদি ভরকেন্দ্র হয় তাহলে এখান দিয়ে, আর যদি জিনিসটা এরকম হয় তাহলে এই সাইডে চলে আসছে। আমাকে একদম এখান দিয়ে উল্লম্ব রেখাটা এখান দিয়ে যদি পাস করবে যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত ওটা স্থির থাকতে পারবে, ওটাকে অতিক্রম করলে কিন্তু চলবে না। ওই বিন্দু দিয়ে গেলে ওটা সবচেয়ে সুস্থির সামনে থাকবে বা স্থির অবস্থায় থাকতে পারবে। আর এর থেকে বেশি হলে এটা উল্টে চলে, মানে মোমেন্টটা বেড়ে যাবে এই দিকের অংশে। তার মানে এটা থিটা হলে এটাও থিটা, তাহলে ট্যান থিটা আসছে r/2h, 2r/h। থিটা সমান ট্যান ইনভার্স 2r/h। আমরা দুটো প্রবলেম একসঙ্গে করে ফেললাম। এখানে হচ্ছে 8 আর 9, 8 এরটাও হয়ে গেল। তো 8 দিয়েছে 2 সেমি, h দিয়েছে 20 সেমি, ট্যান ইনভার্স 2 × 3 মানে ট্যান ইনভার্স 6/20 মানে 16.69, 16.69 মানে প্রায় 16.7। এর থেকে আস্তে আস্তে কি বলেছে দেখো, এটি ধীরে ধীরে ওপরে তোলা হচ্ছে, কত নতিকোণ অবধি এটা উল্টোবে না, তার থেকে বেশি কোণ নতিকোণ হয়ে গেলে ওটা আমার এ বিন্দু দিয়ে যেতে যাবে না, সেই ক্ষেত্রে ওটা উল্টে যেতে পারবে। জিনিসটা যদি এরকম হয়, দেখো যত এটা এদিকে সরবে কাত হবে, এটা এইদিকে সরবে। আর জিনিসটা যদি ফ্ল্যাট হতো, ফ্ল্যাট হলে কোথা দিয়ে যাবে? ফ্ল্যাট হলে সেন্টার, কেন্দ্র দিয়ে যাচ্ছে। তো এটা আস্তে আস্তে মানে এই পয়েন্টটা মানে এই লাইনটা ঘুরে এই অবধি আসবে, এটাকে আমরা তুলছি, এরকম করলাম, একটু সরল করতে করতে এরকম প্রথমে ছিল অনুভূমিক,
তাহলে তখন ওয়েটটা কাজ করছে এই বরাবর। কতক্ষণ এটা স্থির থাকবে? যতক্ষণ দেখো এখান দিয়ে যাচ্ছে, এবার এটা যত কাজ করবো তাহলে এই দেখো অ্যাঙ্গেলটা বাড়ছে। এবার অ্যাঙ্গেল যত বাড়বে আস্তে আস্তে এটা সরে আসবে। অ্যাঙ্গেলটা যদি আরো বাড়িয়ে দিই, অ্যাঙ্গেলটা একটু বড় হলো, ছবিটা ঠিক করে দেখায়। দেখো অনেকটা কাছে চলে এসেছে। এইভাবে এখনো স্থির থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই এ বিন্দুটাকে পাস করে বাঁ দিকে চলে আসছে, ততক্ষণ অবধি ওটা স্থির অবস্থায় থাকবে বা উল্টে যাবে না। নেক্সট প্রবলেম, আমাদের একটা ছবি দিয়েছে, তিনটে রিং আছে, তিনটে রিংয়েরই ভর এবং ব্যাসার্ধ এম ও আর। তাহলে ওয়াই ওয়াই ড্যাশ অক্ষ সাপেক্ষে এই সংস্থার ভরকেন্দ্র দিয়ে গেছে, এই সংস্থার জড়তা ভ্রামক কত হবে ক্যালকুলেট করতে হবে। তো এই যে অক্ষটা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এখান দিয়ে যদি একটা প্যারালাল অ্যাক্সিস টেনে নিই মনে মনে, তাহলে দেখো ওয়াই ওয়াইটা এই অক্ষের ব্যাসের সমান্তরাল। তাহলে আই ওয়াই ওয়াই যদি বার করতে হয় ওয়াই ওয়াই ড্যাশ, তাহলে I1 বার করতে হবে কত, এরটা কত, এরটা কত, তিনটে বার করে যোগ করতে হবে। এবার I1টা কত, I1টা দেখো এর যদি রিং এর ভর কেন্দ্রগামী হয় তাহলে হয় mr স্কয়ার, এটা ব্যাস, তাহলে এটা হবে mr স্কয়ার, এমটা ক্যাপিটালে দিয়েছে, mr স্কয়ার বাই 2। তাহলে প্রথমটা ওয়াই ওয়াই ড্যাশের সাপেক্ষে হলো mr স্কয়ার বাই 2। দ্বিতীয় আর তৃতীয় একই হবে, একই রকম, I2 সমান I3। দেখো ব্যাস সাপেক্ষে হচ্ছে mr স্কয়ার বাই 2 প্লাস এর ভর m আর ডিসটেন্সটা হচ্ছে r, তাহলে প্রত্যেকটাই হলো 3 mr স্কয়ার বাই 2। তাহলে টোটাল কত চলে হলো mr স্কয়ার বাই 2 প্লাস দুটোরই সমান, তাই 2 ইনটু 3 mr স্কয়ার বাই 2। তাহলে 2 2 কেটে গেল, তাহলে 3 প্লাস হাফ মানে 7 এর 2, 7 বাই 2 mr স্কয়ার। তাহলে ওয়াই ওয়াই ড্যাশ অক্ষ সাপেক্ষে আমরা যে ছবিটা দিয়েছি তার জড়তা ভ্রামকের মান হলো 7 mr স্কয়ার বাই 2। আচ্ছা, এখানে পরের প্রবলেম, এখানে দিয়েছে একটা কোয়ার্টার ডিস্ক, মানে একটা বৃত্তাকার প্লেটকে 4 ভাগ করেছি আমরা। একটা বৃত্তাকার প্লেট, তার 4 ভাগের 1 ভাগ, মানে এই পার্টটা ঘুরছে। অক্ষ সাপেক্ষে, ওকে। তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হবে। তো যদি ধরি এই প্লেটের ভর, আমরা একটা ধরে নিই, যদি এটা ডিস্ক হয়, এর ভর হয় m, ব্যাসার্ধ r হয়, তাহলে r এর I হয় হচ্ছে হাফ mr স্কয়ার। তাহলে এটা যদি 1/4 অংশ ভাবি, তাহলে 1/4 অংশ তাহলে 1/4 হবে, তাহলে এটা হবে 1/4 ইনটু হাফ mr স্কয়ার। এখানে mটা ছিল ডিস্কের ভর, কিন্তু এই প্রবলেমে ডিস্কের ভরটা কত হওয়া উচিত, বা এটা 1/4 এর ভর দিয়েছে m, তাহলে এখানে এই প্রবলেমে, তাহলে এটা যদি একটা সেন্টার বলে আইসি, তাহলে আইসিটা হবে 1/4 ইনটু হাফ। এই এমটা কি এখানে পুরো ডিস্কের ভর m ধরেছে, কিন্তু এই ছবিতে দিয়েছে এটাই m, তাহলে পুরো ডিস্কটা যদি হয় তাহলে সেটা হবে 4m। তাহলে দেখো চলে এলো, তাহলে একটা বৃত্তাকার প্লেটের 1/4 অংশ কেটে নিয়ে সেটাকে যদি আমরা রোটেট করি, তাহলে তার অক্ষ সাপেক্ষে I হচ্ছে 1/2 mr স্কয়ার, ঠিক আছে।
তো আজকে আমরা এই প্রবলেমগুলোই করলাম। তো নেক্সট যদি পারে আর একটাও ভিডিও করব নিউমেরিক্যাল এমসিকিউ প্রবলেম নিয়ে। অনেক রকম অনেক প্রবলেম হয়। তো যাই হোক, প্রবলেমগুলো তোমরা ভালো করে করবে, বেশ কিছু তোমাদের বোর্ড এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আর এমসিকিউ এই ধরনের যে দু একটা এমসিকিউ করাম, এগুলো তোমাদের জয়েন্টের জন্য গুরুত্বপূর্ণ। বোর্ড এক্সামে এমসিকিউ এরকম দেয় না। তো যাই হোক, তোমরা ভালো করে দেখো এবং প্রবলেমগুলো করে নিও সবাই। আবার পরের দিন একটা ভিডিও নিউমেরিক্যাল দিয়ে করতে পারি, কিংবা ওয়ার্ক এনার্জি পাওয়ারের প্রবলেমের একটা ভিডিও বানাতে পারি। আজকে এগুলো শেষ করছি। সবাই ভালো করে পড়াশুনো করো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে প্রবলেমগুলো ভালো করে নেবে। ঠিক আছে, আজকে এই বলে শেষ করি।